প্রথম আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে এই মন্দিরের নাম স্মৃতি মন্দির কেন? ঠাকুরের সাথে আপনার বাবার মানে শ্রী ফণীন্দ্র মালাকার, স্বর্গীয় শ্রী ফণীন্দ্র মালাকার, আপনি তার চতুর্থ পুত্র। ঠাকুরের সাথে ওনার পরিচয় কি সূত্রে হয়? এখন একটা কথা কও তো, তুমি আমারে চাও না আমার দেহটারে চাও? দেহ রাখার পরে আমার একখানা নিজ বাড়ির দরকার হবে। আপনার কাছে একটা আমার বিশেষ জিজ্ঞাসা, ঠাকুরের ছোঁয়াতে নাকি রোগ ঠিক হতো, অনেক রোগ, এই সম্বন্ধে আপনি কি জানেন? একটা ঘটনা, এই 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 কথা, আপনি নাম চাইতে গেছেন ঠাকুরের কাছে, ঠাকুর আপনাকে যে নাম দিল, এর পাশাপাশি আমি যখন গেলাম আমাকে আপনাকে যে নাম দিল সেই নাম কিন্তু আমাকে দেয় নেই। নমস্কার, বাজ ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি রতন। আজকে আমরা এসেছি দক্ষিণ ত্রিপুরিয়ার বিলোনিয়ার মাস্টারপাড়ার স্মৃতি মন্দিরে। এই স্মৃতি মন্দির সম্পর্কে বিস্তারিত আমরা শুনব শ্রী লিটন মালাকার মহাশয়ের মুখ থেকে। লিটনবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। প্রথম আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে এই মন্দিরের নাম স্মৃতি মন্দির কেন? আমরা যত জায়গায় দেখেছি ঠাকুরের ধাম হিসাবে, যেমন কৈবল্য ধাম, কৈবল্যনাথ আশ্রম, এই মন্দিরের নাম স্মৃতি মন্দির কেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সবার জানা নেই। আমরা স্মৃতি মন্দিরে আসি, আমরা এখানে ঠাকুরের সব কিছু আমরা দর্শন করি, ইয়ে করি, কিন্তু আলটিমেটলি স্মৃতি মন্দিরে নামকরণের মাহাত্ম্য কী বা কীভাবে হলো, এটা এই বছরও গত বছর উৎসবের সময় সাংবাদিকরা এসেছিল, উৎসবের আগের দিন, ওই তখন একটা সাংবাদিক এরকম আমাকে একটা প্রশ্ন করছিল, আচ্ছা আপনি বলেন তো স্মৃতি মন্দির নামকরণ কেন হয়েছে, কী জন্যে? ওই তখন, যাই হোক, এখন আপনি প্রশ্ন করলেন, বলছি। স্মৃতি মন্দির নামকরণের বিশেষ কারণ হচ্ছে, এই নামকরণ করেছেন আমাদের চতুর্থ মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়। এখন উনি যেই ইয়েটা করেছেন, এখানে এই বোর্ডগুলোতে লেখা আছে ঠাকুরের, উনি স্মৃতি মন্দির এটার নামকরণ করার পিছনে ওনার যে যুক্তিকতা দেখিয়েছেন, উনি বলেছেন যে এই স্মৃতি মন্দির এটা একমাত্র স্মৃতি মন্দির নামকরণ হবে, আর কোথাও স্মৃতি মন্দির নামকরণ হবে না। এটার কারণ হচ্ছে এখানে ঠাকুরের স্মৃতির এত জিনিস এবং ঠাকুরের আমরা স্মৃতিতে ধরে রাখতে পারি মতো এমন সমস্ত বিভিন্ন ঘটনাবলী আছে, এবং ঠাকুরের স্মৃতি রক্ষার্থে ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র আছে, এগুলোকে কেন্দ্র করে এই মন্দির আজকে গড়ে উঠছে। তাই এই মন্দির একমাত্র স্মৃতি মন্দির, রাম ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির নামকরণ হওয়া উচিত। তাই আমি এই নামকরণ করলাম। এটা আমাদের চতুর্থ মহারাজ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের শ্রীমুখে বলা, এবং উনি এই নামকরণ করেছেন। আচ্ছা, ঠাকুরের সাথে আপনার বাবার মানে শ্রী ফণীন্দ্র মালাকার, স্বর্গীয় শ্রী ফণীন্দ্র মালাকার, আপনি তার চতুর্থ পুত্র। ঠাকুরের সাথে ওনার পরিচয় কি সূত্রে হয়? এটা ভালো একটা প্রশ্ন করেছেন। এটা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ ফেনী বাড়াইপুর গ্রাম আমাদের বাড়ি, এবং সেখানে আমাদের জমিদারি স্টেট ছিল। আমার বাবা তারা তিন ভাই, শচীন্দ্র মালাকার, মনীন্দ্র মালাকার, ফণীন্দ্র মালাকার। বাবা ছিল ছোট, তো এর মধ্যে সময়টা তখন 1932 ইংরেজি। বাবা তখন ফেনী কলেজের স্টুডেন্ট, বিয়েতে কলেজে ভর্তি হয়েছে, তো কলেজে যাওয়া আসা করে বাড়ি থেকে কলেজ। এবং প্রমথনাথ চক্রবর্তীর নাম শুনেছেন আপনারা হয়তো, ঠাকুরের খুব কাছের লোক, পার্শ্বদ ছিলেন, প্রফেসর। উনি প্রফেসর ছিলেন ফেনী কলেজের। তো ফেনী কলেজের প্রফেসর, এনে বাবা তারা কলেজে গেছে। তো এর মধ্যে একদিন একটা কানাঘুষাতে কথা শোনা গেল যে এই স্যারের বাড়িতে ঠাকুর আসছে, রাম ঠাকুর।
চল আমরা দেখে আসি। এই 4-5 জন বন্ধু বান্ধব মিল্লা বলে খুব কাছাকাছি, কলেজ থেকে প্রমথবাবুর বাড়িটা কাছাকাছি, তো গেছে। যথারীতি গিয়ে বাড়িতে দেখে যে কেউ নাই, বাড়িটা ফাঁকা। তো বাড়ির একজন লোককে জিজ্ঞেস করছে, এই আপনাকে বাড়িতে নাকি ঠাকুর আইছে, কই ঠাকুর কই? তো ওই জন্য দেখায় দিছে ঘরের ভিতরে, ওই যে ওই ঘরে বসে আছে। আচ্ছা আচ্ছা। তো বাবা তারা গেছে, গিয়া ঘরের বারান্দায় উঠে দেখেছে, হ্যাঁ ঠিক ঘরে খাটের মধ্যে একজন লোক খালি গায়ে একটা সাদা ধুতি পরা এটা বসে আছে চুপচাপ। বাবা তারা মনে মনে, এটা কি কি ঠাকুর? হ্যাঁ, ঠাকুরের মাথায় একটু জটা টটা নাই, পরনে গেরুয়া বসন নাই, এ কি ঠাকুর? মনে মনে ইয়াং বয়সের ছেলেরা যা ভাবে এরকম বাবা তারা ভাবতেছে। যাই হোক, কিছুক্ষণ পরে ঢুকিয়া প্রণাম করিয়া আয়া পড়ছে। 2-3 দিন পরে আবারও এরকম আরো কয়েকজন বন্ধু বান্ধব সহ গেছে। যথারীতি ওই দিনও ঠাকুরের গিয়া একটু প্রণাম করিয়া গেছে। কলেজ শেষ করিয়া গেছে বাড়িতে। রাত্রিবেলা আমার ঠাকুরদাদা গিরিশচন্দ্র মালাকার, ঠাকুরদাদারে বাবা তখন কইতেছে, বাবা হ্যাঁ কলেজে গেছি যে, ওখানে আমাদের স্যারের বাড়ি প্রমথবাবুর বাড়িতে ঠাকুর আসছে, রাম ঠাকুর আসছে। ও আমরা গেছিলাম, গিয়া প্রণাম করে আইছি। আচ্ছা ঠিক আছে। তো এর মধ্যে আমাদের গাড়ি ছিল তদানীন্তন সময়কার, তো ওই ব্রিটিশ পিরিয়ডে যে এখন ওই বাইকের চাকার মতো এরকম চাকার গাড়ি, ওইরকম গাড়ি ছিল। তো ঠাকুর দাদা ঠাকুমা পিসি টিসি এরা সবাই জোট বেঁধে সবাই বললেন না আমরাও ঠাকুর দর্শন করে আসি। গেছে ঠাকুর দর্শনে। যথারীতি ঠাকুর দর্শনে যাওয়ার পরে তা সেখানে গেছে, গিয়া দেখলো যে বেশ কজন আরো ভক্ত আছে ঠাকুরের প্রবচন শুনতেছে, ঠাকুর বলতেছে, এনারা শুনতেছে। তো আমার ঠাকুর দাদা এরাও গিয়া ঘরের মধ্যে বসে প্রণাম করে বসে প্রবচন শুনতেছে। শুনতে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ঠাকুর হঠাৎ করে বলছে এইরকম, আমার ঠাকুর দাদারা আঙ্গুল দেখায় কইতেছে, আমারে আপনি গো বাড়িতে লইয়া যাইবেন। ঠাকুর তো ফরিদপুরের লোক, তো এইরকম ভাবে কইতেছে, আমারে আপনি গো বাড়িতে লইয়া যাইবেন। ঠাকুর দাদা হঠাৎ এই ধরনের প্রস্তাবে একটু ভেবাচাকা খাইয়া গেল, বলেছে কি উত্তর দিব তাৎক্ষণিক ঠিক করে উঠতে পারতেছে না। এরপরে কিছুক্ষণ পরে ঠাকুর দাদা খেয়াল করে কইল যে আচ্ছা ঠিক আছে যাবেন, তা আপনি বলেন কবে কখন যাবেন, তাইলে আমরা সেইভাবে ব্যবস্থা করুন। ঠাকুর একটু চুপ করে থেকে তখন কইতে আছে, আমি এখনই তো কইতে পারুম না, আমি একটু পঞ্জিকাটা দেখি, পঞ্জিকা দেখা ছাড়া আমি কমু না। বলছি আচ্ছা ঠিক আছে। যথারীতি প্রবচন শেষ হইলো, সবাই যার যেমন প্রণাম করে চলে আসছে। রাত্রেবেলা যখন প্রমথবাবু বাড়িতে এলো, ঠাকুর তখন ডাকছে, আমি তো মালাকার বাবুরা আসছিল, আমিও ওনাদের কইছি আমারে ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো তারা জানতে চাইছিল দিনক্ষণ, আমি তো বলতে পারি নাই, পঞ্জিকাটা তখন ছিল না। আমি এখন পঞ্জিকা দেখছি, আগামী 2 দিন পরে 3য় দিন ঝুলন পূর্ণিমা, তারা আমার যদি নেয় তাহলে সেইভাবে তুমি একটু খবরটা পৌঁছায় দাও। রাত্র পোয়াইছে, প্রমথবাবু গেছে আমাদের বাড়িতে, গিয়া ঠাকুর দাদারে কইলো যে এরকম ঠাকুরের সঙ্গে আপনাদের কথা হয়েছিল, ঠাকুর তো পঞ্জিকা দেখে বলছে আগামী এই ঝুলন পূর্ণিমাতে ঠাকুর আসতে চায়, আপনারা যদি জানেন। তাহলে আচ্ছা ঠিক আছে। প্রমথবাবু ওই কথা কইয়া গেল, গিয়া গায়নায় সঙ্গে সঙ্গে লোক লস্কর লাগাই দিল। বাড়িতে তো লোকের অভাব নাই। কীর্তনিয়া 4 দল কীর্তনিয়া ঠিক করলো, উৎসবের কীর্তন হবো, ঝুলন পূর্ণিমা হবে, আর ঠাকুরেরও নিয়ে আইব। যথারীতি সব আয়োজন হইয়া সকাল থেকে আরম্ভ হয়ে গেছে উৎসবের কাজ। ঠাকুরকে আনতে গেল গাড়ি নিয়ে, ঠাকুর নিয়ে আইলো, আইনে আমাদের বাড়িতে গেটে দিয়া ঢুকতেই একটা বিল্ডিং এর উপরে দোতলার ঘর করা হয়েছিল, এগুলি এখনো ব্যবহার করা হয়নি। তো ঠাকুরকে ওখানেই দিল, ঠাকুর আছেন। আর তারপরে এই সবাই আইসা ঠাকুর প্রণাম করতেছে। প্রথম এই বাড়িতে কোনো সদ্গুরুর পদার্পণ এই প্রথম হলো। এর আগে আমাদের পরিবারস্থ সবাই কুলগুরুর আশ্রয় ছিল। এরপরে আপনার এইভাবে 1 দিন 2 দিন গেল। আচ্ছা,
ওই দিন প্রথম দিন থেকেই ঠাকুর আমার ঠাকুর দাদা লক্ষ্য করতেছে, ঠাকুর কাছে যখন যাই ইয়ে করতে, ঠাকুর আমার ঠাকুর দাদা গিরিশ মালাকারকে পিতা ঠাকুর সম্বোধন করে। আমার ঠাকুরমার নাম দ্রৌপদী সুন্দরী মালাকার, ওনাকে মাতা ঠাকুরানী এরকম ডাকতেছে। ঠাকুর দাদা উৎসবের কাজের ব্যস্ততার মধ্যে ঠাকুর দাদা একটু চিন্তা করতেছে, কি ব্যাপার, ঠাকুরের বয়স আর আমার বয়স তো খুব কাছাকাছি, 1 বছরের বড় ছোট হমু, হয় ঠাকুর 1 বছর বড় হবো, নাইলে আমি 1 বছর বড় হমু, কিন্তু ঠাকুর আমার পিতা ঠাকুর ডাকে কেন, কারণটা কি এইটা বলে না জানতে হবে। যাই হোক 3 রাত্র থাইকা ঠাকুর চলে গেল। দিন 10 পরে আবার আইছে, আবার গেছে। এইভাবে যাওয়া আসা আমাদের পরিবারের সঙ্গে একটা পারিবারিক সম্পর্কের চলছে। এই করতে করতে 3 মাস যাওয়ার পরে একদিন ঠাকুর আইসে পরে যথারীতি ঠাকুর ওই ঘরে দেওয়া হইলো, ঠাকুর আছে। ঠাকুর দাদা মনে মনে করলো যে আজকে দিন যাক, কালকে সকালবেলা আমি ঠাকুরকে জিজ্ঞেস করুম কেন উনি আমার পিতা ঠাকুর ডাকে, বয়সে তো আমরা সমান। আচ্ছা, রাত্র পোয়াইছে, ঠাকুর যথারীতি হাত মুখ ধুইয়া ইয়া করে এই গীতাটা দেখলেন, গীতা পাঠ করতেছে। গীতা পাঠ করার পরে ঠাকুর দাদা গিয়া বারান্দা দাঁড়াইছে, ঠাকুর কইতেছে আসেন আসেন পিতা ঠাকুর আসেন, ভিতরে আসেন। তো ঠাকুর দাদা ঘরের ভিতরে গেছে, ঠাকুর যে খাটে বসা, তোষকটা ঠাকুর এরকম হাত দিয়া ঝাড়া দিয়া কইতেছে বসেন বসেন পিতা ঠাকুর এখানে বসেন, এখানে বসেন। ঠাকুর দাদা বয় না। কদ্দুর পরে ঠাকুর আবারও ঝাড়া দিয়া এখানে বসেন, ঠাকুর দাদা বয় না। 3 বার যখন কইছে তখন যে ঠাকুর বারবার কইতে আছে, আর খুব আড়ষ্ট ভাবে ঠাকুর দাদা বইছে। মনে তো ওই প্রশ্ন হইটা যে আজকে জিজ্ঞেস করুন ঠাকুর, কিন্তু ঠাকুরের জিজ্ঞেস করতে পারে না। ঠাকুর তো অন্তর্যামী। ঠাকুর হাসে, মুচকি মুচকি হাসে, পিতা ঠাকুর আপনি কি কিছু জানতে চান? কি জানতে চান? কন এইবার তো আর না কইয়া পারে না। এইবার তখন ঠাকুর দাদা কইতাছে, দেখেন ঝুলন পূর্ণিমার দিন আপনাকে যেদিন আমরা নিয়ে আইলাম, আমি লক্ষ্য করছি সেই দিন থেকে আপনি আমার পিতা ঠাকুর ডাকেন। এর কারণ কি? বয়সে তো আমি আর আপনি সমসাময়িক। ঠাকুর মুসকি মুসকি হাসে আর মাথা লাড়ে। পিতা ঠাকুর, এই কথা গান যাই না রাখা ভালো। তো শুনেন, কোন এক জন্মে আপনার সঙ্গে আমার পিতা পুত্রের সম্পর্ক ছিল। সেই জন্মে পিতা পুত্রের সম্পর্কের কিছুটা অধরা রয়ে গেছিল। এই অধরা শব্দটা ঠাকুর ব্যবহার করছে। অধরা মানে বাকি, বলছে অধরা রয়ে গেছিল, তাই এই জন্মে আপনাকে পিতা ঠাকুর ডাইকা সেই অধরা সম্পর্কের সম্পূর্ণতা করিয়া যাইতে আসি। এই জন্যই আপনাকে আমি পিতা ঠাকুর ডাকি। পিতা ঠাকুর আপনার 3 ছেলে নয়, আজ থেকে জানবেন 4 ছেলে। আপনার 4 ছেলে। আমি রাম বড় ছেলে, এরকম বুকে হাত দিয়ে বলছে, আমি রাম বড় ছেলে, শচীন্দ্র মনীন্দ্র ফণীন্দ্র। এই ছিল ঠাকুরের শ্রীমুখে বলা কথা। আমাদের পরিবারের পারিবারিক সম্পর্ক। এবং ঠাকুর বলছিল, পিতা ঠাকুর আমাকে শুধু পুত্র বলে মানে নিলে হবে না, অন্য সবাই যেমন বিষয় আশয়ের অংশ পাবে, আমার অংশ আমি যেন বঞ্চিত না হই। এই ছিল ঠাকুরের শ্রীমুখের কথা। যাই হোক, দুর্ভাগ্যবশত 1356 বাংলার 18ই বৈশাখ ঠাকুর চমনিতে দেহ রাখলেন। কিছুদিন পরে আমাদের ওই বাড়ির বিষয় সম্পত্তির ভাগ বণ্টন চলছে, কিন্তু ঠাকুরের কোনো অংশ রাখা হয় নাই। বাবা তখন বলছিল জ্যাঠামশাইকে যে ঠাকুর ভাই এরকম ঠাকুরের কিছু অংশ রাখলেন না। আরে কি ঠাকুরের অংশ, আমাদের যা আছে সবটাই তো ঠাকুরের, আর ঠাকুরকে অংশ দেওয়া হয় নাই। সেটাই এই মন্দিরের প্রতিষ্ঠার ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, পরে আমি বাবা যখন জিজ্ঞেস নিজের অংশ থেকে এই প্যানিকটা বাবার ছিল, মানসিক কষ্টে বাবা ভুগছিল। তারপরে এই
জায়গা বাবার অংশের থেকে এই মন্দিরের এই চত্বর নিয়ে এইটা বাবা ঠাকুরের নামে ট্রান্সফার করে দিল। এবং এর পাশাপাশি একটা কথা বলি, সেই ঘটনাটা জানা থাকার দরকার, খুব গুরুত্বপূর্ণ কথা। 1355 বাংলার 21শে চৈত্র ঠাকুর শেষবার এই বিলোনিয়া বাড়িতে আসলেন এবং আসার পূর্বে বাবাকে একখানা চিঠি লিখলেন। এটা ঠাকুরের হাতের লেখা শেষ চিঠি। নিশ্চয়ই আপনি দেখে থাকবেন রামবাই স্মরণে বইয়ের মধ্যে ওই চিঠিটা আমরা দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা দিছি। ওইটাতে ঠাকুর লিখছিল, আমি বড় দুর্ভাগা, তাই আমার ভাগ থেকে, সংক্ষেপে আমি বলছি, আমার ভাগ থেকে আমি বঞ্চিত হলাম। যাই হোক, আপনারা সার্বিক কুশলে থাকুন। আমার ইচ্ছা ষষ্ঠী কল্পাদির দিনে আমি আপনাদের কাছে থাকুন। ওই বাসন্তী পূজার ষষ্ঠী পূজা এর মধ্যে ওই তখন ঠাকুর এখানে থাকবে, এটা চিঠিতে লিখছিল। আচ্ছা, এই 21 তারিখে 55 বাংলার 21 তারিখ চৈত্র মাসের ঠাকুর এলো, এসে ঘরে আছে। তেরা বাবাকে বলল, রাত্রে সারাদিন গেছে, রাতে বেলা তখন ঘুমাতে যাবে, তখন ঠাকুর বিশ্রাম টিষ্ঠা করে দিছে। বাবা ঠাকুর কইতাছে, ফণি ভাই, আমি সিদ্ধান্ত করে ফেলাইছি, আমি এই বাড়িতেই দেহ রাখুন। বাবা এরকম বেকুবের মতো চাই রয়েছে ঠাকুর দিয়ে, বলে হ্যাঁ এটাই আমার সিদ্ধান্ত। বাবা আর দ্বিতীয় কোনো কথা জিজ্ঞেস করতে পারতেছে না, ঠাকুর অনর্গল কয়ে যেতে আছে, আমি এখানে দেহ রাখলে আমাকে এখানে সমাধিস্থ করবা। এবং সমাধিস্থ করার যে প্রক্রিয়া, ঠাকুর একে 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 সমস্ত ঘটনাগুলি বলতে লাগলো, যে এত হাত বাই এত হাত মাটি কাইটা সমাধির গর্ত করবা, এবং এই 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 প্রক্রিয়া মেনে তখন আমাকে সমাধিস্থ করবা। এগুলি ঠাকুর কইয়া গেল। বাবা কইল যে আপনি এখানেই দেওয়া রাখবেন? কেন, তোমার কি বিশ্বাস হয় না? তখন না না ঠিক আছে ঠিক আছে। বাবা তো মনে মনে আনন্দে আত্মহারা, ঠাকুর এই বাড়িতে দেওয়া রাখবো। যে যথারীতি ঠাকুরের বিছনাপত্র করে দিয়ে ঠাকুর ঘুমাইলো। পরদিন সকালবেলা উঠছে, ঠাকুরের বাইরে ধরে ধরে নিয়ে গেল বাথরুমে, নিয়ে করে আইসা বাবা ভিতর বাড়িতে গেল, গিয়া সবাইরে কইল যে ঠাকুর এরকম এরকম কথা কইছে। কিন্তু আমার বর জেঠামশাই শচীন্দ্র মালাকার, উনি এই জিনিসটা মাইনে নিতে পারে নাই। আচ্ছা, উনি বললো, কি কস, ঠাকুর কইছে এই সমস্ত, ঠাকুর এখানে কি ঠাকুর দেওয়া রাখবো? ঠাকুর দেওয়া রাখবো ফেনী বাড়িতে, আমগো বাড়াইপুর বাড়িতে? হ্যাঁ, তুই ঠাকুরের সব কুমন্ত্র দিয়া ঠাকুরের উস্কাইছ, এখন ঠাকুর এখানে দেওয়া রাখবো, এরকম কইয়া এবার ভাই ভাইয়ের মধ্যে বাঘ বিতণ্ডা। বাবা বড় ভাই খুব শ্রদ্ধা সমীহ করতেন। এই বিষয়টা নিয়ে পরিবারের মধ্যে একটা অশান্তি বাতাবরণ চলছে চলছে চলছে। এগুলি 3 দিন গেল, যাওয়ার পরে 21 তারিখে আসার পরে 21, 22, 23, 24, 25 তারিখে বজ্জারামশো তিক্ততার মধ্যে দিয়া তখন জাগু গিয়া ঠাকুর ঘরে আইসে। ঠাকুর ঘরে আইসা তখন ঠাকুরের প্রণাম করে কইতেছে, আমি ফেনী রওনা হম এখন। ও আচ্ছা, ফেনী রওনা হইবা, ঠিক আছে আসো। তবে ঠাকুরে নিজে খাটে বসে আছে, দিকে পাশে তারগিসের এরকম তোয়ালি আছে না, ছোট রুমালের মতো, 2খানা রুমাল বার করলো, বার করে বরজেঠার হাতে দিল, নেও এগুলি নেও, বাড়িতে গেলে এগুলি দিয়া মুছবা, দেখবা মনে যে কালিমা আছে, মনের কালিমাগুলি পরিষ্কার হইয়া যাইব। ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর তো সবটাই জানে যে এই ধরনের পরিবেশ তৈরি হয়েছে এবং ফণি বাইরে অযথা দোষারোপ করতেছে ইয়েরা। যাই হোক, 28 তারিখে
চৈত্র 28 তারিখে উপেন্দ্র সাহা, চৌমুনি সমাধি আশ্রমের বাড়ি যেটা, উপেন্দ্র সাহা, মধুবাবু, নরেন্দ্র ভূঁইয়া আর প্রমথ বাবু, এই 4 জন এরা আইলো ঠাকুর দর্শনে, আইসা প্রণাম করছে। প্রণাম করিয়া সবাই প্রণাম করছে। উপেন বাবু তখন ঠাকুরের সামনে, এই যে জলচৌকিটা দেখলেন, এই জলচৌকির সামনে এরকম হাবুর কয়েকটা বইয়া এই হাত জোর করিয়া বইয়া দিছে। কিছুক্ষণ পরে ঠাকুর কইতেছে, কি উপেন বাবু, আপনি কিছু কইবেন? হ্যাঁ বাবা, আমার একটা নিবেদন ছিল। বলে, বলেন বলেন বাবা। এই আমার চৌমুনিতে একটা বাংলো বাড়ি আছে, আপনি তো এই বাড়িতে বেশ কয়েকবারই গেছেন, আছিলেনও। এখন আমাদের সবার ইচ্ছা, আপনার জন্মস্থান তো ডিঙ্গামানিক, তখন তো দেশ ভাগ হয়ে গেছে অলরেডি, ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল, ওইটা পূর্ব পাকিস্তানের মধ্যে পড়লো, এখন বর্তমান বাংলাদেশটা। এরপরে দিয়ে তখন কইতেছে যে আমাদের ইচ্ছা আপনার জন্মস্থান আর আমার এই বাংলো বাড়িতে যদি আপনি দেহ রক্ষা করেন, তাহলে জন্মস্থান আর তিরোধানটা একই দেশের মধ্যে হয়। ঠাকুর চুপ করে দিছে। ঠাকুর বেশ কিছুক্ষণ পরে ঠাকুর কইতেছে, আপনি যখন ইচ্ছা তখন তাই হইব। এই কথা যখন সম্মতি জানাইছে, বাবার তো মেজাজ গেছে চড়া হইয়া। আচ্ছা, হ্যাঁ, ঠাকুর আমারে কইছে এখানে দেহ রাখবো, এখন উপেন বাবুর কথায় রাজি হয়ে যাইতে আছে। এই কি কথা? বাবা তো ঠাকুর লোক কথা কয় না, যথারীতি বাবারে কইতে আছে, যাও যাও অনা করে একটু থাকার ব্যবস্থা করে দাও। তারা রয়েছে, রাত্র রইয়া পরদিন সকালে ট্রেনে গেছে গিয়া। কিভাবে কখন কি কথা হইছে আর তো জানা নাই। সেই দিন থেকে এই 28 তারিখ রাতের থেকে আর ঠাকুরের লগে বাবা একটি কথাও বলে না। ঠাকুরের স্নানও করাইতে আছে, পায়খানায় ধরে নিয়ে যাইতে আছে, পেচ্ছাপ করাই দিতে আছে, সংস্কার করাইয়া দিতে আছে, কাপড় চোপড় পাল্টাইয়া দিতে আছে, কিন্তু কথা নেই। ভোগের সময় ভোগ দিতে আছে, যাই হোক। এই করতে করতে 28, 29, 30, 1, 2 তারিখ দ্বীপ্রহর অবধি ঠাকুরের সঙ্গে একটি কথা, ঠাকুরও কিন্তু আর বাবার সঙ্গে কথা বলে না, চুপ। ঠাকুরও চুপ, বাবাও চুপ, মনে তো খুব। এরপরে যাইয়া শেষে 2 তারিখ রাত্রিবেলা যখন বিছনা করে দিছে, ঘুমাইছে, বাবাও নিচে ফ্লোরে বিছনা করে ঘুমায়, তখন ঠাকুরের আসতে মশারিটা তুললে, ফণি ভাই এদিকে আসো, এদিকে আসো। এখন আর কি কথা, এখন সব হয়েছে, ঘুমান, আমিও ঘুমাইতে আছি না। এরকম কাঁধের উপরে হাত দিয়া টান দিয়া বাবারে খাটে উঠাইছে, উঠাই বয়াইছে। বয়াই ঠাকুর আস্তে আস্তে কইতেছে, তুমি আমার উপরে খুব অভিমান করে রইছ না? আমি কি করুম? উপেন বাবু তারা আইসা সেদিন এরকম কইল, আমি তো তাগো কথায় রাজি হইয়া গেছি। এইবার ঠাকুর কইতেছে, কয় আমি বুঝি তোমার মনে খুব কষ্ট, এটা তুমি এটা মাইনে নিতে পারো নাই। আমি তো কইছিলাম এখানে দেহ রাখুন। এখন একটা কথা কও তো, তুমি আমারে চাও না আমার দেহটারে চাও? বাবা ঠাকুরের মুখের দিকে চাইয়া থেকে বাবা কিছু কথা উত্তর দিতে পারতেছে, বুঝতেছে না। ঠাকুর আবারও কইতেছে, আমারে চাও না আমার দেহটারে চাও? বাবা কত বলে, আপনি কি করেন আমি এগুলি বুঝি না, আমার মাথা ঢুকে না। তখন ঠাকুর আস্তে আস্তে কইতেছে, ফণি ভাই আমি তোমারে কইছিলাম এখানে দেহ রক্ষা করুম, কিন্তু আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি। আমি যেখানে দেহ রাখুম সেখানে আমি থাকুম না। দেহ রাখার পরে ঠাকুর দীপ্ত কণ্ঠে রাতে এই 11টার পরে, তখন আর ঘরে কেউ নাই, বাবা ঠাকুর বলছে, দেহ রাখার পরে আমার একখানা নিজ বাড়ির দরকার হবে, এটা সে বাড়ি হবে। আমি চৌমুনিতে দেহ রক্ষা করিয়া আমি এখানে আইসা নিরলে বসতি করুম। এটা ঠাকুরের শ্রীমুখের বলা কথা। এই বাড়ি সম্বন্ধে ঠাকুরের দেহ রাখার পরে একটা নিজ বাড়ির দরকার হবে, এটা সে বাড়ি হবে। ঠাকুর সেখানে দেহ রাখা এখানে আইসা নিরলে বসতি করব। অতি ভাগ্যবান যারা, তারা এখনো দেখতে পায় ঠাকুরকে। বহু ভক্ত আছে। যাই হোক, এই কথা বলার পরে তখন তুমি কোনটা চাও, আমার চাও না আমার দেহটা? এইবার বাবা ঠাকুরের এরকম কোমরের
আচ্ছা জড়াইয়া তৈরি হাউ হাউ করে কানতে আছে আর কইতাছে না না তোমার দেহের দরকার নাই, তুমি থাকবা, কথা দাও ওইখানে তুমি থাকবা। বলে যে আমি তো কথা দিলাম দেহ রাখার পরে আমার নিজ বাড়ির দরকার, এটা সেই বাড়ি হবে, আমি এখানে নিরলে বসতি করুম। এইটা ঠাকুরের শ্রীমুখের কথা। ওই তখন ঠাকুর কইছিল, শনি ভাই অনেকদিন একটু আমারে একটু সাজনা ভাজা খাওয়াইবা 3 তারিখ পরের দিন। এই বলে এই বাবা এই কচি কচি সাজনা লেতে লেতে এরকম পাওয়া যায়, এই সাজনাগুলি ভাপে সিদ্ধ করে ভাজা রাখছিল, নিত্যানন্দ ভোগ করছে, সিদ্ধ ভোগ করছে, ব্যঞ্জনাদি ভাজা করে দীপ রবে। মন্দিরের বাৎসরিক উৎসব যেটা আপনার দোল পূর্ণিমাতে হয়, সেটা কি কি আপনাদের এখানে ব্যবস্থা রাখেন আপনারা? দোল পূর্ণিমায় বাৎসরিক উৎসব ঠাকুর শ্রীদেহে থাকতে এই বাড়িতে এবং আমাদের ফেনী বাড়িতে ঠাকুরকে নিয়ে উৎসব করা হতো। এখানেও এই যে দোল বেদি আছে, আমরা প্রথাগতভাবে দোলের দিন এই সময় তিথি দেখে ঠাকুরকে নিয়ে দোলে উঠাইয়া দোলানো হয়। এবং এই জন্যেই দোল উৎসবের গুরুত্ব, ঠাকুর শ্রীদেহে থাকতে ঠাকুরকে দোল বেদিতে উঠাইয়া দোলানো হইতো। তো এখানেও সেটা করা হয় এবং সেই অনুযায়ী এই দোল উৎসব এটা এখানে এই বাৎসরিক উৎসব, প্রতিষ্ঠা উৎসব 1384 বাংলাতে হওয়ার যেই পদ্ধতি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা আগে একটু বিতর্কিত ব্যাপার ছিল। এর আগে ঠাকুর দেহ রাখার পরে দীর্ঘ 23 বছর একটা বাড়িতে উৎসব হতো এবং সেখানে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিকে কেন্দ্র করেই হইতো। তো বাবা তখন এখানের প্রতিষ্ঠা উৎসবের ব্যাপারে বাবা বলছিল যে আপনারা দোলে করেন না, এটা করেন না, তারা মানতে রাজি নেই। এরপরে শেষ পর্যন্ত এটা গেল চতুর্থ মহারাজের কাছে। বাহাদুরবাবু শুনছে, শোনার পরে বাবার মুখ থেকে সবটা শোনার পরে তখন বলে যে না, আপনারা ঠাকুরকে দোলে নিয়ে বাৎসরিক উৎসব করেন, প্রতিষ্ঠা উৎসব করেন, তাই এটা হলো। উৎসবের সাথে জুড়ে থাকে আপনার ভোগ প্রসাদের কথা। তো অন্নভোগ হয় না, অন্নভোগ হয় না। অন্নভোগ রাজভোগ এগুলি কখনোই হয় না। আচ্ছা, এর কারণ কি? এর কারণ হলো এই ঠাকুর দেহ রাখার পরেও যে সমবেত উৎসব হতো, সেখানেও এই অন্নভোগ রাজভোগ এগুলি হতো। কিন্তু যখন এখানে এই 1384 বাংলাতে দোলের প্রতিষ্ঠা উৎসবের সিদ্ধান্তের ব্যাপার বিতর্কিত হয়ে গেল, তখন বাবা নিষেধ করছে, শুনে না। তখন এই মহারাজের কাছে, চতুর্থ মহারাজের কাছে এই বিষয়টা গেল। মহারাজ শুনছে যে ঠাকুর শ্রীদেহে থেকে এই বাড়িতে উৎসব সমাধা করেছেন। তখন বাহাদুরবাবু বললেন না, আপনারা দোলেই প্রতিষ্ঠা উৎসব করেন। সেই 84 বাংলার দিন ধার্য হলো, প্রতিষ্ঠা উৎসব হলো ত্রয়োদশীর দিন। আপনার এই গঙ্গা আহ্বান করে কীর্তন শুরু হলো। পরের দিন উৎসবের প্রথম দিন দ্বীপ্রহরে ভোগ আরতি শেষ। ভোগ রান্না করার ব্যাপারে দুর্গা চক্রবর্তী ভোগ রান্না করছেন। এরপরে বাবা গেছে পরে একটা কুমোর এরকম ফাটাইয়া দিয়া তখন বাবা বলছে, দুর্গা এটা কি করলি? বলে যে কাকা কুমোরটা শক্ত তো, তাই একটু কাটতে কষ্ট হবো, তাই এটা একটু ফাটাইয়া নিলাম। এটা ঠাকুর ভোগের জিনিস, এটা করা ঠিক হয় নাই। যাই হোক, ভোগটুক রান্না করে সব রেডি হয়ে মন্দিরে চলে আসলো। আরতি শেষ, ভোগ আরতি শেষ। ঠাকুর মশাই শচীনন্দন চক্রবর্তী পূজারী দরজা জানলা বন্ধ করে ঠাকুরের মুগ্ধ হইয়া ভোগ পাথর ধরে নিবেদন করতে যাবে। এমন টাইমে সচিবাবু দেখলো যে অন্যের উপরে যে বড় কুমোর ভাজিটা দিছে, ওটার মধ্যে এখন অন্তত 1.5 হাত লম্বা চুল পেঁচানো। সচিবাবু তো এটা ঘাবড়ে গেল, সঙ্গে সঙ্গে পাথরটা উনি নামাই এক পাশে রাখা দৌড়াইয়া গেছে বাবার কাছে। ফোনি দেয়া এরকম কাঁপতেছে। বলেছে কি হয়েছে সচি, কি হয়েছে? বলে এই ঘটনা। বাবা হো করে হাসিটা করলে যে ঠাকুর তোমার ইচ্ছা নয় এখানে অন্ন ভোগ গ্রহণ করা? আচ্ছা সচি, মন্দিরে ফল টল আছে কিছু? বলে আছে, যাও একটু ফল কাইটা, এখন তো আর ভোগ রান্না করা সম্ভব না। সচিবাবু আইসা যথারীতি ফল কাইটা নিবেদন করলেন। যখন ভোগ দর্শনের জন্য দরজা খুলে দিল, জানালা খুলে দিল,
সবাই প্রণাম করতে গিয়ে ঠাকুরের সামনে একটু একটা স্বরের মধ্যে ফল, কি ব্যাপার, আস্তে আস্তে এটা জানাজানি হয়ে গেল। সচিবাবু একটু ফল প্রসাদ নিয়ে আপনারা যেখানে আছেন যাত্রী নিবাস এর এইদিকের বাড়িটাতে ভবতোষ বাবু তখন অবস্থান করছেন উৎসবে প্রথমবারের 84 বাংলা। তখন সচিবাবু গিয়া প্রসাদটা রাখা মহারাজের প্রণাম করলো। মহারাজ এরকম তাকাইয়া রয়েছে, কি সচিবাবু আজকে ঠাকুরে অন্য কিছু ভোগ দেন নাই? তখন সচিবাবু কইল যে মহারাজ এই ঘটনা। ও তাই? মহারাজে একটা ফলের পিস নিল, বলে যে নেন আপনারা প্রসাদ পান গিয়ে। খবর দিয়া দিল, বিকাল 4টার সময় কমিটির সবাইরে ডাকলো, বাবারেও ডাকলো। আজকে আপনারা জানেন কি দ্বীপ্রহরে ঠাকুরকে কি ভোগ দেওয়া হয়েছে? কেউ তো আর কথা বলে না, চুপ। আমার কাছে পূজার শেষে সচিবাবু আসছিল, একটা ফলের টুকরা আমি নিছি, প্রসাদ পাইছি, ঠাকুরকে আজকে এই ভোগ নিতে হলো। ফণীবাবু আপনি বলেন। বাবা কইতেছে মহারাজ আমারে ক্ষমা করবেন, আমি এনাদেরকে অনেক বুঝাইছি, বলছিলাম যে ঠাকুর আমাদের বাড়িতে কখনো অন্নভোগ রাজভোগ এগুলি নেন নাই, আপনারা এই ভোগ দেন, নিত্যানন্দ ভোগ দেন, সিদ্ধ ভোগ দেন, তারপরে পায়েস করে, ব্যঞ্জনাদির ভাজা করে, এগুলি শুনছে। শুনে কিছুক্ষণ পরে ভবতোষবাবু বলছেন, শোনেন এখন আমি যা বলছি সেটা আমার আদেশ বলেন, নির্দেশ বলেন, যাই মানেন। আজ থেকে এই মন্দির আদি অনন্তকালের জন্য কখনো আপনারা অন্নভোগ রাজভোগ এগুলি নিবেদন করার সাহস দেখাবেন না। ফণীবাবু যেগুলি বললেন, নিত্যানন্দ ভোগ, সিদ্ধ ভোগ, পায়েস, ব্যঞ্জনাদির ভাজি ইত্যাদি এগুলি চলবে, এখানে কখনো হবে না। সেই নির্দেশ অনুযায়ী চলছে এবং আদি অনন্তকালে আমাদের বাড়িতে এখানে আমরা কিছু কিছু অনুষ্ঠান আছে যেগুলি আমরা মেনটেন করি। নিত্য সেবা পূজা তো হয় বৎসরের পয়লা দিন, পয়লা বৈশাখে ঠাকুরকে নিত্যানন্দ ভোগ দেওয়া হয়। তারপরে এই রথে ঠাকুর নিজেই জগন্নাথ, রথে নিত্যানন্দ ভোগ দেওয়া হয়। তারপরে আপনার ওই ইয়েতে জন্মতিথিতে দেওয়া হয়, তারপরে বাৎসরিক উৎসবে, এইভাবে করে কিছু অনুষ্ঠান আদিগুলি চলে সব সময়। আচ্ছা, আপনার কাছে একটা আমার বিশেষ জিজ্ঞাসা, ঠাকুরের ছোঁয়াতে নাকি রোগ ঠিক হতো, অনেক রোগ, এই সম্বন্ধে আপনি কি জানেন? একটা ঘটনা, এই কথা একটা ঘটনা বললে প্রচুর কাহিনী আছে, এগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার। আপনার এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলছি। একবার ঠাকুর আমাদের এই বাড়িতে অবস্থান করছেন, তো এর মধ্যে তখন ডিব্রুগড়, আসামের, আপার আসামে ডিব্রুগড় থেকে এক ভক্ত আসছেন। আইসা বাবারে পিরাপিরি করতেছে, আমি একটু ঠাকুর দর্শন। বাবা কইতেছে যে না, এখন না, এখন ঠাকুরের ভোগ গ্রহণের সময় হয়ে গেছে, ভোগ টোগ নিয়ে আনো, তারপরে আপনি দর্শন করেন। তো বাবা ওনারে ঘরের বারান্দা, উত্তর দিকে বারান্দা এখানে দিয়া বাবা করছে কি, ওই যাইয়া ইয়ের থেকে ভোগ টোগ এগুলি রেডি করে ভোগ নিবেদন করবো ঠাকুরের। হঠাৎ বাবা ঘরে ঢুইকা দেখে যে ওই লোকটা ডিব্রুগড় থেকে আইসে, যে ওই লোকটা যেটা মানা করছে, ওই লোকটা আইয়া এরকম ঠাকুরের এই যে জলচুকির মধ্যে পা আছে না, ওই ভদ্রলোক এরকম উবুত হয়ে রয়েছে। দেখলে বাবা মনে করতেছে লোকটা প্রণাম করতেছে। ঠাকুর বাবা আর বিরক্ত করলো না, বলে প্রণাম করতেছে, করুক। কিছুক্ষণ পরে দেখেছে ঠাকুর, ও ও ও ওরে সরায় নাও, ওরে সরায় নাও, এই ঠাকুর এরকম করতেছে। বাবা বলছে কি ব্যাপার, ঠাকুর এরকম করতেছে কেন? লোকটা নমস্কার করতেছে। বাবা আস্তে কাছে আইছে, কাছে আইয়া দেখি লোকটা, আরে ঠাকুরের ডান পায়ের বুড়ো আঙুল লোকটার মুখের ভিতরে চুষতেছে। বাবা এরকম লোকটার বাজুতে ধরা এক ঝটকা দিয়া আনছে। তারপরে ঠাকুর কইতেছে, ওরে বাইর করে দাও, ওরে বাইর করে দাও। বাবা লোকটারে লইয়া যাইয়া এখানে এই অফিস ঘরের সামনে এখানে একটা বাঁদিকে মাঠের মতো, এটা একটা পুকুর ছিল বড়, তো এই পুকুর পাড়ে এখানে যান মশাই, আর ইয়ে করেন না, এরকম ঠাকুরের আঙুল চুষছেন। এরপরে
আর লোকটা এখানে বসে বসে কাঁদতেছে। বাবা আইসা ঠাকুর মুখ টুক ধোয়া দিয়া ভোগ টোগ নিবেদন করছে, ঠাকুর ভোগ নিছে। কিছুক্ষণ পরে ঠাকুর কইতাছে, ওই যে লোকটারে নিয়ে গেলা কি করছো? আর কি করব, লোকটা এরকম আপনার আঙুল চুইতে আরম্ভ করছে, এটা কি ঠিক করছে? এটা আমি এরে নিয়ে ওই পুকুর পাড়ে নিয়ে ধাক্কা দিয়া ফালাই দিয়ে আসি। হা 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 রে, অত ইয়ে করো। তারপরে ওরে ওরে নিয়ে আসো, ওরে নিয়ে আসো। বাবা ঠাকুরের পাটা ধোয়াই দিয়া তারপরে ভোগ নিবেদন করছে, ভোগ নেওয়ার এরপরে হ্যাঁ আমি আবার কোন হেরে নিয়ে আইবার জন্য এরকম বলে হোক নিয়ে আসো। তারপরে নিয়ে আসছে, তখন নিয়ে আসবো হাত জোর করে একদম কাঁপতে কাঁপতে ভদ্রলোক ঢুকছে। ঢুকটা ঠাকুরের কাছে আর যায় না, দূরের থেকে প্রণাম করে, বাবা আমার ক্ষমা করেন বাবা, আমি অপরাধী, আমি অপরাধ করছি, আমি অপরাধ করছি। তখন ঠাকুর কইতেছে, অপরাধ তো করছেন, আপনার আরো 108 জন্ম নিতে হইতো, মানে এই জন্ম ছাড়া আরো 108টা জন্ম ঠাকুর ওই লোকটা নিতে হইতো। কইলে যে আপনি যেই কাজ করছেন এই কাজটা কইরা আপনার 100 জন্ম মুক্তি পাইয়া গেছেন, আর 8 জন্ম পরে আপনার মুক্তি হয়ে যাবে। এই ছিল ঠাকুরের শ্রীমুখে বলা এই বাড়িতে একটা ঘটনা, যেটা আপনি এখন প্রশ্ন করলেন যে ঠাকুরের স্পর্শে অনেক কিছু। এখন ঠাকুরের স্পর্শে যার 100 জন্ম মুক্তি পাইতে পারে এইরকম ঘটনা এখানে। আচ্ছা, আপনি যাত্রী নিবাস মানে এখানে যারা ভক্তরা আসে তাদের দোল উৎসবে বা কোনো উৎসবে আপনাদের যাত্রী নিবাস আছে, এই যাত্রী নিবাসে থাকতে গেলে কি পদ্ধতি বা তার কিছু কোনো পদ্ধতি অবলম্বন করতে না, আমাদের এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। আচ্ছা, আপনারা আসছেন, আপনারা আছেন, আপনাদের কাছে আমাদের চাওয়ার কিছু নেই। কিন্তু বিভিন্ন ভক্তরা আসে, এটা আমাদেরকে জিজ্ঞেস করে কি দিব, আমাদের কত দিতে হবে। না, এখানে তো সিস্টেম নেই। আপনার যদি কিছু দিতে হয় এখানে ডেভেলপমেন্টের জন্য বা পূজার জন্য আপনি দিতেই পারেন, সেটা আপনার মনের ব্যাপার। এই হচ্ছে নিয়ম। আর ওখানে ভক্তরা নিত্য আমাদের এখানে অন্ন ব্যঞ্জনাদি তৈরি হয়, এগুলি আগের দিন যোগাযোগ করতে লাগে কমের মধ্যে আগের দিন। আর একান্ত না হলে যেদিন আসবেন সেদিনও সকাল 8টার মধ্যে খবর করলে আমরা একজনই হোক 100 জনই হোক আমরা রান্নাবান্না করে আমরা নিত্য ভক্তদের আমরা সেই ব্যবস্থা করি। আচ্ছা, বিলোনিয়াতে ঠাকুর কত বছর ছিলেন এখানে? এই তো 39-এর মাঝামাঝিতে ঠাকুর আমাদের এই বাড়ি যাত্রা হলো ঠাকুরকে নিয়ে। এরপরে 49-এ 49 1356 বাংলা, চৌঠা বৈশাখ 3রা বৈশাখ এখানে দ্বীপ্রহরে ঠাকুর। ফণীন্দ্রবাবুর সাথে উনি এখানে ছিলেন, সেই সময়কার কিছু ঘটনা আরো এগুলো কি আপনার জানা? প্রচুর প্রচুর ঘটনা আছে। না, এখনো ধরুন যেগুলো রামভাই স্মরণে নেই, যেগুলো আমরা জানি না, তেমন কিছু ঘটনা খুব ইম্পর্টেন্স যে সমস্ত কাহিনীগুলো, এগুলো সবটাই রামভাই স্মরণে। প্রথম খণ্ড তো ফেনীবাড়ি থেকে রাজস্ব যজ্ঞ, যেটা এই কলিযুগে রাজস্ব যজ্ঞ কোনো অবতার করেন নাই, একমাত্র রাম ঠাকুর করছেন। আমাদের ফেনীবাড়িতে আমার ঠাকুরদাদা গিরিশ মালাকারকে নিমিত্ত রেখে রাজস্ব যজ্ঞ করছিলেন। সেই অদ্ভুত কাহিনী, এটা না পড়লে বোঝা যায় না। অনেক ভক্তরা সারাদিন হয়তো জপ করেন বা অনেকে করেন না, এই জয়রাম নামটার কি মাহাত্ম্য সেটা আপনি ছোট্ট করে একটু যদি বলেন। নামটা জয়রাম আমরা সবাই বলি, আপামর ভক্তবৃন্দ সবাই জয়রাম জয় গোবিন্দ এরকম আমরা বলি তাকে। এটা ঠাকুরকে উদ্দেশ্য করেই বলা। প্রকৃতপক্ষে আমি একটু আগে যাচ্ছি, ঠাকুর শ্রীদেহে থাকতে ঠাকুর যখন নিজে নাম বিতরণ করতেন, ঠাকুর কিন্তু ইন্ডিভিজুয়াল লোককে, বিভিন্ন লোককে এককভাবে নাম দিতেন এবং কানে কানে মন্ত্র দিতেন, এককভাবে নাম দিতেন। সেই নামের পদ্ধতির মধ্যে একটাই বিশেষত্ব ছিল, ভিন্ন লোক ভিন্ন নাম। আপনি নাম চাইতে গেছেন ঠাকুরের কাছে, ঠাকুর আপনাকে যে নাম দিল
এর পাশাপাশি আমি যখন গেলাম আমাকে আপনাকে যে নাম দিল সেই নাম কিন্তু আমাকে দেয় নেই, আমাকে অন্য নাম দিয়েছে। যেমন আমার বাবা ফণীন্দ্র কুমার মালাকার, ওনাকে ঠাকুর যে নাম দিয়েছে, আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম একবার, বাবা তোমার কি নাম দিছে, এই গোপাল গোবিন্দ নাম দিছে কি? আচ্ছা ওইটা বলে না, আমার ঠাকুর নাম দিছে রাম রাঘব হরে। এটা বাবার নাম, ঠাকুরের মুখ থেকে পাওয়া, এবং বাবা নাম করতেন এই নাম দিয়েই, রাম রাঘব হরে। এখন ঠাকুর দেখলো যে ঠাকুরের অবর্তমানে প্রথম মহারাজ হরিদা একজনকেও নাম দেন নাই, দ্বিতীয় মহারাজ সামদা নাম দিতে অনীহা প্রকাশ করছেন। এরপরে ঠাকুর বাধ্য করছে, তুমি নাম কি দিবা? আমি নাম দিতেছি, এই নামটা তুমি শুধু শুনাইবা, এই কইয়া এইভাবে। যাই হোক, এই তখন থেকেই এই কমন নামের এবং প্রথাগতভাবে সমস্ত অদ্য সপ্তম মহারাজ অব্দিও যারা নাম দেন তারা সেই গোপাল গোবিন্দ এই নামটাই দেন। এই নামের ব্যতিক্রমী কোনো নাম নেই। আজকে এটা প্রাসঙ্গিক বলা দরকার, আমাদের কোনো মহারাজ এই নামের ব্যতিক্রমী কোনো নাম দেওয়ার স্পর্ধা দেখাননি, এবং ঠাকুর যেটা নির্দেশ দিয়েছেন সেটাই চলছে। তবে এই যে জয়রাম আর জয় গোবিন্দ, আমরা এইগুলি বলি কেন? ঠাকুরকে মনে প্রাণে একটা শ্রদ্ধা নিবেদন করার একটা শব্দ বিশেষ, আর কিছু না। এটা কিন্তু নাম নয়। জয়রাম বলি, এটা ঠাকুরের নাম নয়, ঠাকুরের নাম হচ্ছে গোপাল গোবিন্দ, যেটা আমরা মহারাজদের কাছ থেকে আমরা প্রথাগতভাবে আমরা পেয়ে থাকি। আচ্ছা, নমস্কার, জয়রাম। অনেক ধন্যবাদ আপনার।